আব্দুল্লাহপুর, যদি আমার ভুল না হয়ে থাকে। আমি নাইট গার্ডে চাকরি করছি 2 দিন। আমি হয়তো রিক্সা চালাতাম, আমার বোন হয়তো কারো বাসায় কাজ করতো। লাইফটা আসলে আমি একদম রুট থেকে শিখছি যে একটা বিস্কিট ভাগ করে 2টা মেয়েকে হচ্ছে প্রোভাইড করা। তো আমার বোনরা আমার সাথে কেন কথা বলতো না? কজ অফ অভাব। তো আমার গলায় একটা চেন ছিল 98 জোড়া। ওই চেন আমি চুরি করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি। যে আমি যে আইফোনটা চালাই, আমার কাছে এটা কিন্তু বিলাসিতা না, এটা আমার কাছে প্রয়োজনীয়তা। তো আপনি নাট্যকলায় পড়লেন কেন? নাট্যকলায় বলতে এটা ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল। মানে কেন এই স্বপ্নটা আসলো? মুশাররফ করিম স্যারের আমি প্রচন্ড পরিমাণে ভক্ত, একদম ছোটবেলা থেকে। আর আমার প্রথমত আমার প্ল্যান ছিল যে আমি আরজে হব। এটার পেছনে একটা বিশেষ কারণ হচ্ছে মানে আমি যখন কথা বলতাম, তো এখন সোশ্যাল মিডিয়া আমাকে যারা বাই দ্য ওয়ে, ইউ হ্যাভ ভেরি গুড ভোকাল। মানে ছেলেদের একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এটা মনে হয় আমার দর্শকরাও খেয়াল করবেন। ছেলেদের সাধারণত ভোকাল জাজ করা হয় বেস দিয়ে, কার কণ্ঠে কতটা বেস আছে। সো আপনার সাথে আমার কথা বলে যেটা মনে হচ্ছে আপনার বেসটা খুবই ন্যাচারাল এবং খুবই ভালো। মানে এটা ডেফিনেটলি আপনি আর্জি হলে আরও অনেক বেটার করতে। আমি জানেন আপনি হয়েছেন কিনা। হ্যাঁ, স্টোরিটা শুনি তারপর। থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে বিষয়টা হচ্ছে মানে আমি তখন আমাদের ওইদিকে তো হচ্ছে আমরা রেডিও শুনতাম, প্রচুর রেডিও শুনতাম, তো কানে ইয়ারফোন লাগানো থাকতো। তো তখন থেকে আমাকে এই বিষয়টা টানতো যে মানে একটা মানুষ এত সুন্দর করে গুছায় কথা বলে, যে মানুষটাকে দেখা যাচ্ছে না, কিন্তু পুরো দেশের মানুষ তাকে খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছে এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা অপেক্ষা করছে যে কখন সেই ব্যক্তিটা আসবে, সে কথা বলবে। আপনি নিজেও আরজে ছিলেন, সো এই বিষয়গুলোর সাথে কিন্তু আপনি কিন্তু জানেন, মানে এটা আপনার লাইফের সাথে সম্পৃক্ত। ওইটা থেকে হচ্ছে টানতো। তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টার, ঠিক আছে, মানে আমার কাছে এদের লাইফটাকে অন্যরকম মনে হইতো, যে এদেরকে মানুষ কি না ভাবে। যেহেতু বড় হয়েছি গ্রামে, একদম প্রত্যন্ত এলাকায়, আর আমরা যখন শহরের দিকে আসি মানে আমাদেরকে মানুষ অনেকভাবে জাজ করতো। আমি ঢাকায় যখন ফার্স্ট 2012-এ আসি, আমাকে অনেকে বলতো তুমি জঙ্গলি, তোরা পাহাড়ি, মানে তোরা কি মানে কাঁচা মাংস খাস, মানুষের মাংস খাস কিনা, এই ধরনের অনেকগুলা বিষয় কিন্তু আমাকে কিন্তু শুনতে হয়েছে। তো আমার কাছে একটাই ব্যাপার সবসময় কাজ করতো, যে তুমি হচ্ছে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা পেয়ে আজকে যে জায়গায় অবস্থান করছো, আমি সেই অনগ্রসর জায়গা থেকে উঠে এসে আমি তোমার সাথে একই মঞ্চে বসে টেক্কা দিচ্ছি। তাহলে তুমি চিন্তা করো যে তোমার মতো সুযোগ সুবিধা যদি আমি শামীম আহমেদ পাইতাম, আমি হয়তো তোমার পরবর্তী প্রজন্মকে অনেক আগেই ছাড়াই যেতাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দারিদ্র বলেন, বেটার পজিশন বলেন, যেই বাচ্চা যেই পরিবেশেই বড় হচ্ছে, সে যদি সেটাকে রিয়েলাইজ না করে, ওই রিয়েলাইজিং পাওয়ারটা যদি না থাকে, তাহলে এনভায়রনমেন্ট তার মধ্যে খুব একটা ইম্প্যাক্ট তৈরি করে না। সো আপনি নিশ্চয়ই আপনার বড় হওয়ার জায়গাটাকে ব্লেজিং হিসেবেই দেখবেন, কারণ আপনি যত রকমের এক্সপিরিয়েন্স পেয়েছেন সারাউন্ডিং বিভিন্ন জায়গা থেকে, এগুলো আপনার জীবনে অ্যাসেট। না, আমার একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। ধরেন মানে আমি রেডিসন ব্লুতে বসেও কফি খাইছি, এবং আমার মুচি ফ্রেন্ডও আছে যার সাথে আমি এখনো গেলে সময় কাটাই। পারফেক্ট। এখনো গেলে আমি সময় কাটাই। আমার কাছে মনে হয়েছে যে লাইফটা আসলে আমি একদম রুট থেকে শিখছি, এটাই জীবন। এবং স্টার্টিংটা হয়েছে কিন্তু বেসটা কিন্তু আমার ফ্যামিলি ছিল। বেসটা আমার ফ্যামিলি ছিল। আমি ক্রাইসিস দেখে বড় হয়েছি। তো যার কারণে এখন যখন হচ্ছে ধরেন আমি কোথাও একটা স্পন্সর করছি কিংবা কোথাও মানে খুব মোটা অঙ্কের পয়সা কিন্তু আমি পাচ্ছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তখন আমার কাছে মনে হয় না যে যে আমি যে আইফোনটা চালাই, আমার কাছে এটা কিন্তু বিলাসিতা না, এটা আমার কাছে প্রয়োজনীয়তা। যে আমি যখন সোশ্যাল মিডিয়া একটা মেসেজ দিচ্ছি, আমার জন্য এই হাই রেজলিউশনের ফোনটা হলে আমার জন্য একটু বেটার। আমি এখন চাইলেই হচ্ছে কি ধরেন আমি 2 লাখ টাকার ফোনও ব্যবহার করতে পারি, কিন্তু আমার কাছে কখনোই সেটা প্রয়োজন মনে হয়নি। আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলছি 2022 সালে, তাও আম্মার নামে একটা ডিপিএস করার জন্য। এটা আবার ইনসিস্ট করছে আমার একটা ফ্রেন্ড। তো যে ক্রাইসিসটা দেখে বড় হয়েছি, যেমন আরেকটা রিয়েল ফ্যাক্ট বলি যেটা মিস করে গেছিলাম, বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার যে ছোট 2 বোন, আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে, তখন অবধি আমার বোনদের সাথে আমার মানসিকভাবে আমার ভালো সম্পর্ক ছিল না। ওরা আমাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারে নাই। কেন? কজ অফ অভাব। মানে আমার বাবা যখন মারা যায়, তখন আমার ছোট বোনটা 7 মাসের গর্ভে ছিল। তো এই যে অভাবটা দেখে ওরা বড় হয়েছে, যে একটা বিস্কিট ভাগ করে 2টা মেয়েকে হচ্ছে প্রোভাইড করা, এটা দেখে কিন্তু আমার বোনটা বড় হয়েছে। আর আমার ভেতর জেদ, ক্ষুধা তখন থেকে কিন্তু ক্রিয়েট হয়েছে যে আমাকে এই শেকল ভাঙতে হবে, এটা ভেঙে এমন জায়গায় আসতে হবে যে এই যে রাতের পর রাত আমার মায়ের নির্ঘুম রাত ছিল, রাতগুলা কাটছে, ওটাকে রিভার্স করে কি উল্টাই দিতে হবে, যে সে ভালো আছে। সে যদি চাইতো, সে অন্য কারোর সাথে সংসার করতে পারতো, তখন লাইফ স্টাইল হয়তো ডিফারেন্ট হইতো। আমি হয়তো রিক্সা চালাতাম, আমার বোন হয়তো কারো বাসায় কাজ করতো,
Right. হয় না, মানে আমাদের সোসাইটিতে আপনি তাকালেই দেখবেন যে কি এই ধরনের নানান Exactly. সিনারিও কিন্তু ভাইয়া আছে। Exactly. কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে মহিলাটা যে পুরো সোসাইটিকে কি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যুদ্ধ করে গেছে, এটার জন্য মানে আমার কাছে মনে হচ্ছে আমার মায়ের চেয়ে বড় যোদ্ধা আসলে আমার লাইফে আমি পাই নাই কখনো, আমি দেখি নাই আমার বাস্তব লাইফে। তো আমার বোনরা আমার সাথে কেন কথা বলতো না? বিকজ অফ অভাব। যে বাবা থাকতে যে অভাবটা হয়তো, যে চাহিদাটা পূরণ হইতো, ভাই হিসেবে কিন্তু আমি সেটা পারি নাই। ওরা অটোমেটিক্যালি এক্সপেক্ট করেছে আপনার কাছে। হ্যাঁ, পারি নাই আমি। এবং আমার ভেতর নানান ধরনের ছল চাতুরিতা ছিল যে আমি যখন 2011-এ যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, আমি আম্মাকে একটু প্রভোক করলাম। আমি তাকে বুঝাইলাম যে আমাদের ফ্রেন্ডদের বার্থডে অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে অনেক বড় লোকের ছেলে মেয়েরা যাবে, ঠিক আছে আমাকে ওখানে যাইতে হবে। আম্মার গলায় একটা চেন ছিল 58 ওজনের, ওই চেন আমি চুরি করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিচ্ছি। কেন? ঠিক আছে, আমি বিক্রি করে দিয়েছি কজ অফ ইন্টারমিডিয়েটের পরে আমার ফ্যামিলি আমাকে আর পড়াইতে চায় না, কিন্তু আমার প্ল্যান ছিল যে আমাকে অ্যাট এনি কস্ট আমাকে আমার হায়ার এডুকেশন কমপ্লিট করতে হবে, সেটা যেখানেই হোক। আর তখন থেকে ওই আগে যেটা বললাম যে নাট্যকলা আমার ভেতরে জেকে বসেছিল। আমি তখন ফোকাসের গাইড টাইড কিনে সবকিছু কিনে আমি ঢাকায় চলে আসছি। আচ্ছা। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাডমিট করছি যে উত্তরা, আমি তখন চিন্তা মনে ঢাকা ভালো করে, আবদুল্লাপুর যদি আমার ভুল না হয়ে থাকে, আমি নাইট গার্ডে চাকরি করছি 2 দিন। ও, আপনার অডিয়েন্সরা জানে এটা? এটা কখনোই বলা হয় নাই কাউকে, কারণ আমি এখানে শুরুতে একটু যুক্ত করে নিচ্ছি। আপনি যখন স্টার্টটা করলেন যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি কখনোই, আমি শামীম আহমেদ ফ্যান, ফলোয়ার, সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, আই জাস্ট হেট দোজ ওয়ার্ড। আমি ওগুলোকে হেট করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রচন্ডভাবে। কেন করেন? আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার ভেতরে এক ধরনের পাওয়ার ক্ষুধাটা জায়গা। এই যে আমি যে স্বভাবটা, এটা আসলে রাহুর স্বভাব। আমি সবসময় আমিত্বে বিশ্বাস করি। আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলা অত্যন্ত সরল, অত্যন্ত সোজা। আমরা এদেরকে আমাদের স্বার্থে নানানভাবে ম্যানিপুলেট করি। স্পেশালি সেলিব্রিটি বলেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, মোস্ট অফ দে আর হিপোক্রেট। আমার ভেতরে এই ধরনের হিপোক্রেসি বিদ্যমান, কিন্তু আমি কখনো আমার নিজের যে ব্যক্তি সত্তা, সেই জায়গাটাকে আমি কখনো ভাঙতে চাই নাই। যার কারণে আমাকে যখন কেউ কন্টেন্ট ক্রিয়েটর বলে, আমি বললাম আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না ভাই। তাহলে আমার একটা সেট আপ থাকতো, একটা টিম থাকতো, এবং আমি সেটার জন্য রাতভর স্ক্রিপ্ট লিখতাম, ওটাকে নতুন করে আবার রিভিশন দিতাম, এবং কার্ড চেক করতাম, এডিট প্যানেলে গিয়ে আমি চেক করতাম। আমি তো সেটা করি না। আমার কাছে মনে হয়েছে আমি এটা নিয়ে কথা বলবো। এখন বিষয়টা হচ্ছে, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, রাইট? ট্রু। তাহলে আমি শামীম আহমেদ এই দেশের একজন স্বাধীন নাগরিক। আমার পড়াশোনা শেষ, এখন আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, পাশাপাশি আমি এই মিডিয়াতে অ্যাক্টিভ একজন মিডিয়া কর্মী, নাট্য অভিনেতা বলেন কিংবা হোয়াট এভার ইট ইজ। আমার তো স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। তো সেটার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি কথা বলছি, হয়তো লাখ লাখ মানুষ সামহাউ রিলেট করছে, আরে এই লোক তো আমার কথা বলছে। ট্রু।